নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস। ডক্টর প্লাস নিয়ে বহু অনুষ্ঠান বহুবার বহু রকম ভাবে শুরু করেছি। আজকে শুরুটা একদম অন্যভাবে করার চেষ্টা করছি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা পরবর্তী ইউটিউব ফেসবুকেও দেখবেন এবং সেখানে যদি কোনো কিছু মন্তব্য করবার থাকে অবশ্যই করতে পারেন। যে কোনো বিষয় সম্পর্কে আপনারা জানার আগ্রহী বা কোনো ট্রিটমেন্ট বেস আলোচনা চাইছেন সেটা নিয়েও আপনারা লিখতে পারেন। সেখানে সেই বিষয়টা নিয়ে আমরা আবারও পরবর্তী পর্বে আলোচনা করব অবশ্যই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডার্মাটোলজিস্ট রিনাউন্ড ডক্টর শ্রয়ন পাল। স্বাগত স্যার জানাবো আপনাকে। নমস্কার। নমস্কার। আর স্যার, আজকে যে বিষয়টা অ্যাকচুয়ালি শুরু করব আমরা, সেটা অলরেডি একদিন আমরা কিছুটা আংশিক আলোচনা করেছিলাম, তারই আজকে একটু কন্টিনিউ প্রসেস। তার সাথে সাথে আরো দু তিনটে বিষয়ও আমরা রেখেছি। তো স্কিন অ্যান্ড হেয়ার প্রবলেম, এটা কি মূলত টপিক রাখি। স্কিন আর হেয়ার নিয়ে মোটামুটি আমরা ভুগে থাকি। আর স্কিনের ত্বক কথা বলবে কখন? ত্বক কথা বলবে যখন ত্বক ভেতর থেকে হেলদি থাকবে। ভেতর থেকে আনহেলদি ত্বক কি করে কথা বলতে পারে, তাই না? তো এই এক্সপেকটেশনটা তখনই রাখবেন যখন আপনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আর এই সুস্থতা থেকেই আমরা একটা বিষয় কিন্তু মাঝে মধ্যে বলে থাকি, সেটা হচ্ছে অ্যাকনি প্রবলেম। অ্যাকনি প্রবলেম দেখবেন আমাদের ফেসে কিন্তু অনেক সময় দীর্ঘদিন আনট্রিটেড, এবং যে ট্রিটেডটা হয় সেটা খুব সাংঘাতিক, কারণ আমরা নিজের অপারেট করি। তো এখান থেকে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে সমস্ত আলোচনা আসবো। অ্যাকনে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম যে কথাটা আমি আমার পেশেন্টদের বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে অ্যাকনে খালি একটা স্কিন ডিজিজ নয়। বেশিরভাগ অ্যাকনি যে জায়গা থেকে আসে সেটা একটা হরমোনাল এবং লাইফস্টাইল ইস্যু। তো আজকে আপনার যদি ব্যাকগ্রাউন্ডে যদি আপনি এমন একটা বয়সের অ্যাকনি ফেস করছেন, প্রচণ্ড বেশি পিম্পলস হচ্ছে, বা আপনার প্রত্যেকটা পিরিয়ডসের সময় একটা বিশাল ব্রেকআউটস হচ্ছে, তাহলে দেখা দরকার কোনো না কোনোভাবে আপনার হরমোনাল প্রোফাইলে কোনো গন্ডগোল আছে কিনা। সেইটা কেন দেখা এত ইম্পর্টেন্ট, কারণ হরমোনাল প্রোফাইলের গন্ডগোলটা যে এত ডিপলি আমাদের স্কিনের সিক্রেশনসের সঙ্গে যুক্ত থাকে সেটা আমরা সাধারণভাবে কখনো ভেবেই দেখি না, এবং অনেক সময় সেই হরমোনাল প্রোফাইলটা কারেক্ট করলেই আপনার এই প্রবলেমের 80-90% সলভ হয়ে যায়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্ট্রেস, তৃতীয় যেটা সেটা হচ্ছে ডায়েট, চতুর্থটা হচ্ছে ওভারঅল লাইফস্টাইল, অ্যান্ড 5 নম্বর অবশ্যই ইভেন স্লিপ, যেটা লাইফস্টাইলের মধ্যেই পড়ে। যদি আপনার স্ট্রেস বেশি থাকে তাহলে আর সমস্ত ফ্যাক্টর ঠিক থাকলেও অ্যাকনি হবে। এবং খালি সেটাই নয়, দেখবেন যে হরমোনাল প্রবলেম এতদিন ছিল না, অ্যাকনির সাথে সাথে স্ট্রেস ইনডিউসড হরমোনাল ইস্যু হতে পারে, এবং স্ট্রেস ইনডিউসড মেটাবলিক কারণ। মানে এখন মনে করা হচ্ছে ডায়াবেটিস সুগার বেশি নেওয়ার জন্য হয় না, ডায়াবেটিস হয় হচ্ছে স্ট্রেস এবং লাইফস্টাইল। মানে ডায়াবেটিস রানস ইন দ্য ফ্যামিলি বিকজ নোবডি রানস ইন দ্য ফ্যামিলি। একদম একদম। এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে ডায়েট। ডায়েটের ক্ষেত্রে কি 1 নম্বর অনেকই জায়গাতেই মনে করা হয় এবং অনেক স্টাডিতে পাওয়া গেছে, যদিও এটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে, কিন্তু আমি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই এটা করে খুব উপকার পেয়েছি এবং পেশেন্টরা উপকার পেয়েছেন। সেটা হচ্ছে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট যতটা সম্ভব কম করে দেওয়া, সম্ভব হলে বন্ধ করে দেওয়া। কারণ মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসের মধ্যে এমন কিছু জিনিস থাকে মনে করা হয় যেগুলো সিবাম সিক্রেশন, যেটার ইমপ্যাকশনের জন্য আমাদের পিম্পলসের প্রবলেম, এবং সিবাম কম্পোজিশনে এমন কিছু এফেক্ট আনে যেটার জন্য আমাদের পিম্পলস বাড়তে পারে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাবারের মধ্যে ইন জেনারেল লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, মানে টোটিন একটুখানি বেশি, ভাত এবং রুটি যেটা টিপিক্যাল আমাদের সেই সাদা আটা রুটি, এইগুলো যতটা সম্ভব কম খাওয়া, যদি সম্ভব হয় মাল্টিগ্রেন রুটিতে শিফট করে দেওয়া, বা হোল গ্রেনস যে জিনিসগুলো থাকে সেই ফুডগুলোতে শিফট করে যাওয়া, এবং যতটা সম্ভব ভাত এবং রুটির পরিমাণটাকে কম করে দেওয়া। আমি একদম বন্ধ করার কথা বলছি না, কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও আমাদের গোল থাকবে উই হ্যাভ টু হ্যাভ দ্য কার্বোহাইড্রেট উইথ এ মাচ হায়ার ফাইবার কন্টেন্ট, এবং তাতে যেটা হয় আমাদের গ্লুকোজ লেভেলে স্পাইক হয় না, ফলে আমাদের যে প্রবলেমগুলো হরমোনাল ইস্যু এবং অন্যান্য মেটাবলিক ইস্যু হয় সেটা হয় না। এবং আমি যে কোনো পেশেন্টকে যখন আমি পিম্পলসের ট্রিটমেন্টের কথা বলি, আমি কিন্তু শুরু করি এই ডায়েট এবং এক্সারসাইজ লাইফস্টাইলের জায়গাটা থেকে। নিশ্চয়ই, মানে এগুলো তো গোড়ার কথা। একদম। এবং আমি বলি যে এইগুলো আমি আপনার যে কোনো ওষুধ লেখার আগে বলছি আপনাকে, তার কারণ এগুলো যে কোনো ওষুধ আমি এরপরে যেটা লিখবো তার থেকে বেশি ইম্পর্টেন্ট। এটাই তো মানুষ বোঝে না স্যার। মানে একটা সমস্যা নিয়ে এলেন, আসার পরে সেখানেও ব্যস্ততা, এবং সেই ব্যস্ততার জন্য তারা কি করেন, মানে
অ্যাপ্লিকেশনটা হয়তো যেটুকু পরিমাণ করা উচিত তার দ্বিগুণ করছেন, কি না বেশি করে মাখো, বেশি করে মাখলে বোধহয় তাড়াতাড়ি কমবে। এটার তো স্যার আমি কোনো যৌক্তিক কিছু এটার মধ্যে আরো পাচ্ছি না। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অনেকে পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করেন, যখন আমি কাউকে ধরুন একটা নর্মাল মানুষ যখন পিম্পলসের ট্রিটমেন্ট করতে আসেন, তারা এক্সপেক্ট করেন একটু ফেস ওয়াশ দেবেন হয়তো, আর তার সঙ্গে একটা পিম্পলসের ক্রিম দেবেন। যখন আমি কোনো একটা খাবার ওষুধ যোগ করতে যাচ্ছি, মানে ডাক্তারবাবু খাবার ওষুধটা কি লাগবে, লাগানোর ওষুধে কি ঠিক হবে না? এবং এটার নেক্সট স্টেপ, যখন যে কোনো আমি প্রসিডিউরাল থেরাপিতে যাচ্ছি, এখানে আমার ধরুন একটা পিল লাগবে মনে করছি, বা এখানে আমাদের লাইট থেরাপিস যেগুলো আছে সেগুলো লাগবে মনে করছি, তো সেখানে কি ডাক্তারবাবু কি খাওয়ার ওষুধ লাগানোর ওষুধ দিয়ে আমরা মানে কি মানে কম হবে না? আমি তখন বলি যে ব্যাপারটা অনেকটা মানে স্কিনের প্রবলেমের ক্ষেত্রে না, মানুষের ধারণাটা হচ্ছে যে এই প্রসিডিওরস গুলো হয়তো স্কিনের একটা ড্যামেজ করবে, একটা ক্ষতি করবে, এবং এগুলো হয়তো নেসেসারি নয়। আরেকটা আমি এখানে উল্লেখ করবো, এটা পরবর্তী আর আসবে না হয়তো বিষয়টা, সেটা হচ্ছে যে স্কিনের কোনো মেডিসিন দিলে মানুষের কেন মনে হয় এটা হরমোনের ওষুধ, তাই না? এইটা একটা বিশাল বিশাল একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সবচেয়ে বড় কথা যেটা মানুষ বুঝতে পারেন না, সেটা হচ্ছে এই যে বললাম যে স্কিনের অনেক ইস্যু, সে ড্যান্ড্রাফ থেকে শুরু করে অ্যাকনি থেকে শুরু করে এরকম অনেক ডিজিজ আছে যেগুলো খুব ক্লোজলি হরমোনাল প্রবলেমস এর সঙ্গে যুক্ত। তাই জন্য আপনি এমন হয়তো যে আপনাকে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হরমোনাল প্রবলেমের ওষুধ নয়, কিন্তু হরমোনাল প্রবলেম রিলেটেড কোনো কিছুর জন্য এন্ডোক্রিনোলজিস্ট যে ডাক্তারবাবুরা থাকেন তারাও ওটা ব্যবহার করেন। এই জায়গা থেকে সম্ভবত এই মানে মিসকনসেপশনটা এসছে, নিশ্চয়ই। স্পেশালি যেমন যে ক্ষেত্রে পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে আমাদের যে ডার্ক প্যাচেস হয় অথবা পিম্পলস হয়, সেই ক্ষেত্রে আমরা এমন কিছু ওষুধ ইউজ করি যেগুলো হয়তো হরমোনের প্রবলেম যে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন তারাও ইউজ করেন, কিন্তু তারা ইউজ করছেন অন্য জায়গাটা থেকে এবং আমি ইউজ করছি আমার অন্য জায়গা থেকে। এবং আমাদের এবং যেহেতু মডার্ন মেডিসিন, এমন নয় যে একদম ডার্মাটোলজিস্ট যিনি থাকবেন তিনি এই 5টা ওষুধই লিখবেন, এন্ডোক্রিনোলজিস্ট এই 5টা ওষুধই লিখবেন। অবশ্যই 10 to 20% আমাদের ওষুধ যে কোনো ব্রাঞ্চে একে অন্যের সঙ্গে ক্রস করবে, কারণ এক একটা জিনিসের। এবং আরো একটা ব্যাপার যেটা মানুষ বুঝতে পারেন না, সেটা হচ্ছে এক একটা ওষুধ এক একটা ডোজে একরকম অ্যাকশন করে। একদম একদম। মানে যেমন একটা খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবেন আমরা যখন খাবার ওষুধ দিই পিম্পলস এর ক্ষেত্রে বা ড্যান্ড্রাফের ক্ষেত্রে, আমরা ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, লাইমেসাইক্লিন এরকম কিছু অ্যান্টিবায়োটিক দিই, এবং অনেক পেশেন্ট এটা থেকে বললো ডাক্তারবাবু এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছেন আমার কি এটা ইনফেকশন? আমি বলি আপনাকে যে ডোজে এবং যে ডিউরেশনের জন্য দেওয়া হয়েছে এটা কিন্তু ইনফেকশনের জন্য না, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি অ্যাকশনটার জন্য। মানে ওই ওষুধের অ্যান্টিবায়োটিক প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে, আপনাকে দেওয়া হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টির জন্য। তো ডাক্তারবাবু আমার কি ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ হবে না? আমি বললাম দেখুন থিওরিটিক্যালি যে কোনো কিছু থেকেই যে কোনো কিছু হতে পারে, সাইড এফেক্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু যখন আপনি আমার কাছে এসছেন, আমার একটা প্রফেশনাল হেল্প নিচ্ছেন, সেই দায়িত্বটা আমি নিয়েই আপনাকে প্রেসক্রাইব করছি, সেই চিন্তাটা আপনাকে করতে হবে। যদি আপনার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বিষয়টা ট্রিট করব। একদম, যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে জানাবেন। আপনি আমার কাছে প্রফেশনাল হেল্প যখন নিতে এসছেন, সেই চিন্তাটা আমার উপর দেওয়ার জন্যই আপনি এসছেন, সেই এক্সপার্টাইজের জায়গাটাতে রাখার জন্যই এসছেন। এখানে আবার একটা বিশেষ মানে পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণটা এই জায়গাটা থেকে যে আপনারা সুন্দর করে হয়তো মেডিসিনটা লিখে দিলেন, এবং লেখার পর আমরা বাড়িতে যাব বা রাস্তায় যেতে যেতে গুগলে সার্চ করব মেডিসিনটার নাম দিয়ে, এটায় কি হয়, এটার ভিতরে কি আছে, ব্যাপারটা সেটা না, আমার রোগটা সারানোর জন্য যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায় না। দেখুন আপনাদের না দোষ দিচ্ছি না, বিশ্বাস করুন আপনাদের মতন আমিও একজন খুব সাধারণ মানুষ, আমিও কিন্তু একদমই মেডিকেল পার্সন নই, কিন্তু আমার কাছে এই বিষয়টা এইভাবে থাকবে যে উনি যেটা আমাকে বলছেন যে কনসাসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি যাতে সেটা কিওর হয়, তা সেটা কিওর করতে হলে আমাকে যা যা করতে হবে সেগুলো তো আমাকে করতে হবে। এবার পরবর্তী ক্ষেত্রে আমি চাইছি না তাহলে দরকার নেই আমার কিওর হওয়ার, থাকুক পিম্পলস, তাহলে আজকে আমি মেকআপের পর মেকআপ ইউজ করার পরও পিম্পলের দাগটা ঢাকতে পারছি না, ওই দাগটা ঢাকতে না পারার যে দুঃখ বা কষ্ট সেটা তাহলে আমার হওয়া উচিতই নয়, কারণ আমি তো চাইছিই না ঠিক করাতে। তো স্যার একটা বিষয় যেটা হচ্ছে আপনি বলছিলেন যে বিভিন্ন কিন্তু ট্রিটমেন্টের আলাদা আলাদা রকম ভাবে গাইডলাইন্স আছে, আপনি একটা বলেছেন এটা মেডিকেশন মেডিসিনের দিক থেকে, আর কি কি রয়েছে? এইটাই আমি এরপরেই বলতে যাচ্ছিলাম যে
এরপরে আমাদের যেগুলো থাকে যে প্রথমে লাগানোর মেডিসিন, তারপর খাওয়ার মেডিসিন, তারপর প্রসিডিউরাল থেরাপি। এখন ভীষণ এফেক্টিভ প্রসিডিউরাল থেরাপির একটা হচ্ছে কেমিক্যাল পিলিং, একটা হচ্ছে লেজার্স অ্যান্ড লাইট থেরাপিস অ্যান্ড এনার্জি ডিভাইসেস। অ্যান্ড তার সাথে এখন অন্যান্য অনেক রকম থেরাপি এসছে, যেগুলো মেজোথেরাপি বা ইনজেক্টেবলস বিভিন্ন রকম, সেগুলো দিয়ে থেরাপি। ডিপেন্ড করে যে আপনার খালি পিম্পলস আছে না পিম্পলসের সাথে পিম্পলসের স্কার্স আছে বা দাগ আছে, যাদের দীর্ঘদিন ধরে পিম্পলস হয়ে চলেছে এবং বাজে পিম্পলস হয়ে চলেছে, তাদের মুখে ছোট 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 গর্ত গর্ত দাগ হয়ে যায়, সেই স্কার্স আছে কিনা। এবং অনেক সময় যেটা হয়, পিম্পলসের সঙ্গে রোজেশিয়া বলে একটা কন্ডিশন থাকে, যেখানে পেশেন্টরা বাইরে গেলেই মুখটা লাল হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এবং সেটা অনেকের ক্ষেত্রে দেখবেন হয়, অনেকের ক্ষেত্রে হয় না। তো আপনার সাথে অ্যাসোসিয়েটেড একটা রোজেশিয়া আছে কিনা, এবং সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট মডালিটি চুজ করি। এবং এখানে এগেন একটা খুব কমন প্রশ্ন আমার কাছে যেটা পেশেন্টদের আসে, সেই কনফিউশনটা আমি সবার জন্য দূর করতে চাইবো। পেশেন্ট বলেন, ডাক্তারবাবু ওষুধ দিয়ে কি আমরা একটুখানি কিছুদিন দেখে তারপরে আমরা এটা করতে পারি না? এবং এগেন এই জায়গাতে আমাদের মানে ক্লিনিক্যাল এক্সপার্টাইজটা আসে। আমি মোটামুটি আপনাকে এখন দেখছি, আমার আইডিয়া আছে যে আমি যে ওষুধগুলো দিচ্ছি তাতে আপনি কতটা রেসপন্ড করবেন এবং তারপরে কতটা বাকি থাকবে, এবং আমি জানি ইভেনচুয়ালি আপনার সেটা লাগবে। কিন্তু প্রবলেম যেটা, এই যে 3 মাসে যেখানে আমি শুরু করলাম না, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার আরো কিছুটা ড্যামেজ হয়ে যাবে, যে ড্যামেজটা আপনার করার কোনো মানে থাকে না। ঠিক, মানে আমি আজকে আপনি ট্রিটমেন্টে যখন এসেছি, হ্যাঁ, সেখানে কেন অর্ধেক ট্রিটমেন্ট করব, তাই না? এবার আজকে আমি বলছি, দেখুন, যদি না আপনার একটা অর্থনৈতিক জেনুইন কনস্ট্রেন্টস থাকে যে আপনি একদমই অ্যাফোর্ড করে উঠতে পারছেন না, সেটা অন্য কথা। আজকে আমি যদি নি রিপ্লেসমেন্ট আমার 1000 দরকারও যদি হয়, আমি যদি নি রিপ্লেসমেন্ট অ্যাফোর্ড না করতে পারি, আমি করতে পারবো না, আমাকে খুঁড়িয়ে চলতে হবে। ঠিক ঠিক। কিন্তু যদি আমি করাতে পারি, তাহলে আজকে যদি ডাক্তারবাবু বলেন আমার যে এই সিচুয়েশনটা আছে, এখানে আপনার ওষুধ বা ইনজেকশনে কিছু হবে না, আপনার নি রিপ্লেসমেন্ট লাগবে, এবং সেটা আমার কাছে যদি সামর্থ্য থাকে, আমি যদি করাতে পারি, সেটা তো 6 মাস পরে করানোর কোনো মানে হয় না। সেই 6 মাস ধরে 1 নম্বর আমি কষ্ট পাবো, 2 নম্বর যেহেতু আমার নি জয়েন্টটাতে কোনো না কোনোভাবে একটা ব্যথা হয়ে থাকবে, সেটার জন্য আমার মানে হাঁটা চলার ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে যাবে, যেটাকে আমরা পশ্চারাল ডিফেক্ট বলি, এবং সেটার জন্য আমাদের অন্যান্য জয়েন্টে একটা বেকার স্ট্রেস পড়বে, এবং সেটা আরো 6 মাস এক্সট্রা পড়বে। একই রকম ব্যাপার স্কিনের ক্ষেত্রে, মুখের মধ্যে যে ছোট 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 মানে গর্ত হয়ে যাবে, আরো মুখের মধ্যে পিগমেন্টেশন আরো হয়ে যাবে। আজকে যদি আপনার 3টে সেশন পিলে কাজ হয়ে যেত, তাতে আপনার একসাথে অ্যাকনি অ্যান্ড পিগমেন্টেশন কম হয়ে যেত, তখন আপনার হয়তো 3টের জায়গায় 6টা সেশন পিল লাগবে, হয়তো তার সাথে লেজার লাগবে। হয় 1 নম্বর আপনার খরচা বাড়ছে, 2 নম্বর টোটাল স্কিন ড্যামেজটা যেহেতু বেশি হচ্ছে, সবসময় বুঝতে হবে অনেক সময় আমরা খরচা করেও একটা রেজাল্ট হয়তো অ্যাচিভ করতে পারবো না। আজকে যে ড্যামেজটা আমি চোখের সামনে দেখছি, যে এখানে একটা প্রসিডিউরাল থেরাপি লাগবে, একটু ইনজেক্টেবল থেরাপি হলে এত বড় আমার একটা পিম্পলস হয়েছে, সেটা আমার সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ অ্যান ইম্পেন্ডিং স্কার। আজকে সেই জিনিসটাকে ফেলে রেখে, যেটা আমি জানি আসছে, সেটা করার আমার মনে হয় যে মানে অবশ্যই এগেন যদি অর্থনৈতিক কনস্ট্রেন্ট থাকে বা অন্যান্য কোনো কনস্ট্রেন্ট থাকে, আপনি একদমই পারবেন না, তা না হলে এগুলো ডিলে করা একদম উচিত নয়। কারণ যদি সত্যি না মনে হয়, এবার অবশ্যই আপনাদের অনেক ক্ষেত্রেই একটা মনে হতে থাকে যে আপনি একটা অ্যাস্থেটিক ক্লিনিকে এসছেন, আমরা প্রসিডিউরের দিকে পুশ করার চেষ্টা করছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বেশিরভাগ ডাক্তাররা সেটা করেন না, এবং আমরা চেষ্টা করি সবসময় পেশেন্টের বেস্ট ইন্টারেস্টে যে কোনো জিনিস সাজেস্ট করার। এবং আজকে যখন আপনাকে সাজেস্ট করা হচ্ছে, তখন চেষ্টা করুন আনলেস ইম্পসিবল আপনার জন্য কোনো রকম ভাবে সেই প্রসিডিওরগুলোর সাথে যাওয়ার। আপনি আজকে ক্লিনিকে এসেছেন ট্রিটমেন্ট করাতে, তো আপনার মূল বিষয়টা হচ্ছে আপনি এই সমস্যাটা থেকে বেরোবেন, আর একটা জিনিসটা হচ্ছে একদম পুরোপুরি সারিয়ে তুলবেন। কেউ কিন্তু বলেন না যে ডাক্তার আমায় একটু কমিয়ে দিন, একটু কি কমানো যায়? মানে একটু কমিয়ে দেওয়া মানে কিন্তু বিষয়টা অযথা সময় নষ্ট করা। আপনি এসে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু আপনি এই ট্রিটমেন্টটা আমাকে করাতে বলছেন, বা এই যেটা প্রসিডিওর মেথডের কথা ওনারা বলছেন, বা মেডিসিনের ব্যাপারটা বলছেন, তো দু ক্ষেত্রেই স্যার আমি কতদিনে ঠিক হয়ে উঠবো, মানে এটা নিয়ে অনেকদিন ধরে তো ভুগছি, আমি একদম বেসিক জায়গাটা ধরার চেষ্টা করছি, মানে আমি হলে আমি কি করতাম, আমি এটাই বলবো স্যার ভীষণ অসুবিধা হচ্ছে, আমার প্রফেশন, আমাকে মেকআপও ইউজ করতে হয়, কিন্তু এই পিম্পলসগুলো এত বছরের কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না স্যার, আমি কিন্তু একটা ভালো রেজাল্ট চাইছি স্যার, যেভাবেই হোক আপনি এই বিষয়টা কমান, আমি এটাই তো বলবো। তো সেক্ষেত্রে আপনি হয়তো আমাকে বলেন তাহলে না তোমার এই মেডিসিনগুলো তুমি কন্টিনিউ করো, তার সাথে প্রপার মেডিকেটেড যে ফেস ওয়াশ ক্লিন করাটাও তো আমাদের দরকার, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এটাও তুমি ইউজ করো, সানস্ক্রিন ইউজ করো, পাশাপাশি তুমি এই ট্রিটমেন্টটায় যাও,
আমি তখন অবশ্যই আমার আমার রাইট আছে যে স্যার আপনি এই ট্রিটমেন্টটা বলছেন, আচ্ছা এই ট্রিটমেন্টটা করলে আমার কি হবে, এই প্রশ্নটা কিন্তু থাকে। অবশ্যই। এবং সেইখানে আমি আরো একটা জিনিস অ্যাড্রেস করতে চাইবো, একদম খুবই প্রপারলি বলেন, এবং আমাদের কাছে যখন আপনারা আসেন তখন আমরা চেষ্টা করবো যতটা সম্ভব আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন দিতে। এবার আপনি যদি মনে করেন যে আমার গালে এতগুলো স্কার আছে, আজকে এই ট্রিটমেন্টটা করতে বলেছে, এই ট্রিটমেন্টে এত খরচা হচ্ছে, 100% কি পুরো আমার গাল প্লেন হয়ে যাবে যাতে কোনোদিনও কোনো কিছু হয়নি মনে হবে? সেটা সম্ভব নয়, সেটা আপনিও জানেন সম্ভব নয়, আমি আপনাকে এখনই বলে দিচ্ছি সম্ভব নয়। ইভেন মানে বেস্ট রেজাল্ট যে পেশেন্টদের আসে সেই পেশেন্টদের ক্ষেত্রেও 95%ও নয়, 90%-এর কাছাকাছি একটা আমাদের রেজাল্ট আসে। এবং বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে 75-80%, এবং সেটা যদি আপনি ভালোভাবে ভাবেন আয়নার দিকে তাকিয়ে, যে ইভেন 75% স্কার্স কমা বা বড় স্কার্সগুলো কমে যাওয়াটা একটা যথেষ্ট ভালো রেজাল্ট। এবং যাতে যেটা হবে যে এমন একটা ডিস্টেন্স যেটাকে আমরা বলি কনভারসেশন ডিস্টেন্স অথবা সোশ্যাল ডিস্টেন্স, সেই সোশ্যাল ডিস্টেন্সের জায়গা থেকে দাঁড়িয়ে কেউ আপনার মুখে চট করে দেখতে পাবেন না। একদম এবং একদম। সেইটাই আমরা অ্যাচিভ করার চেষ্টা করি যে কোনো প্রসিডিওর। যেরকম আপনার স্ট্রেচ মার্কস আছে, স্ট্রেচ মার্কসের ক্ষেত্রে আপনি যদি বলেন আমার কি 100% ওই জায়গাটা প্লেন হয়ে যাবে, আপনার আমাদের যে কোনো ট্রিটমেন্টে সেটা 70-80% অবধি আমাদের কম হবে। এবং স্ট্রেচ মার্কসের ক্ষেত্রে রেজাল্টটা অন্যান্য স্কারের থেকে একটুখানি পুয়ার হয়। কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে ওষুধগুলো ইউজ করেন, সাথে প্রসিডিওরগুলো করেন যেরকম ভাবে বলছি, অবশ্যই সেই জায়গাতে পৌঁছাবেন। এবার সেই জায়গাটা থেকে, এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এখানে, খালি ট্রিটমেন্ট নয়, যে কোনো আমাদের যে প্রসিডিওরাল ট্রিটমেন্ট হয় তার মধ্যে ইন্টার ট্রিটমেন্ট কেয়ার, সেটা প্রপারলি যে জায়গাটা একটুখানি পরিষ্কারভাবে রাখা, সেই জায়গাগুলো পরিষ্কার, কারণ যে জায়গাতে থেরাপি হয়েছে সেই জায়গাতে বিভিন্ন ডেপথে আমাদের স্কিনে একটা ট্রিটমেন্ট হয়েছে, এবং সেই জায়গাটাকে ক্লিন রাখা খুব ইম্পর্টেন্ট, যাতে আমাদের ওই জায়গাতে কোনো রকম ইনফেকশন না হয়। এবং তার সঙ্গে যে কোনো জায়গায় একটা কেমিক্যাল পিলিং হয়েছে বা লেজার থেরাপি হয়েছে, তারপরে প্রপারলি সানস্ক্রিন ইউজ করা, ময়েশ্চারাইজার ইউজ করা, রাইট কাইন্ড অফ ক্লিনজার্স ইউজ করা, এবং তার সাথে ওষুধগুলো ঠিক যেরকম ভাবে যতদিন পর থেকে আমরা বলেছি এই ওষুধ এতদিন পর থেকে শুরু করবেন, এটা এতদিন পর থেকে করবেন, সেটা করা, সেটা যদি অ্যাডহেয়ার করে থাকেন অবশ্যই একটা খুবই ভালো রেজাল্ট পাবেন। এবং সেই রেজাল্টটা, এবং আজকে ধরুন এক পেশেন্টকে আমি যদি 80% রেজাল্ট দিতে পারি, পরের জন্য পেশেন্টের 75% হতে পারে, পরের পেশেন্টের 90% হতে পারে। সেটা মোটামুটি আমাদের একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট থাকবে, যেটা আমরা আপনার ফেস দেখে প্রথমেই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারি যে এক্সপেক্টেড এতটা রেজাল্ট, এবং তার থেকে 5% দিস সাইড আর দ্যাট সাইড। মোটামুটি আমরা যারা মোটামুটি এতদিন ধরে করছি অ্যাস্থেটিক প্র্যাকটিস, তারা অতটা অ্যাকিউরেট অবধি মোটামুটি বলতে পারি। এবং আজকে সেই রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা রেখে যদি আপনারা ট্রিটমেন্ট চালান এবং প্রি এবং পোস্ট ট্রিটমেন্ট মেনটেনেন্সটা ঠিকভাবে করেন, তাহলে অবশ্যই ইউ উইল গেট এ গ্রেট রেজাল্ট। বাট দেরি করলে চলবে না, কারণ আপনি যে কোনো জিনিসে যদি 1 মাস 2 মাস 3 মাস দেরি করেন, মনে রাখবেন স্পেশালি যখন আমাদের একটা অ্যাক্টিভ প্যাথোলজি চলছে, মানে সেই জিনিসটা তৈরি হওয়া শেষ হয়ে যায়নি, নতুন নতুন করে তৈরি হচ্ছে, সেখানে আপনার কিন্তু প্রবলেমটা বাড়বে। নিশ্চয়ই। এবং আমরা এই ফেলে রাখার সময় বা বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলি বলেই কিন্তু আমাদের পরবর্তী সময় প্রবলেমগুলো আরো অনেক বেশি বেড়ে যায়। যেমনটা ধরুন না, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, এটাও একটা পার্ট আমাদের আজকে আলোচনায় রয়েছে, পিগমেন্টেশন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিগমেন্টেশনটা শুরুর দিকে কিন্তু সারা মুখে ছিল না, মানে ছিল হয়তো এক জায়গায় বা দুটো জায়গায় খুব বেশি হলো, দুটো ছোট স্পট বা একটু বড়। তো আস্তে আস্তে কিন্তু তিনি কি করেছেন, ব্যবহার করেছেন কোনো প্রোডাক্ট, কিন্তু তার স্যুট করেনি। তিনি মনে করেছেন না আমার স্কিনটা অসম্ভব সেন্সিটিভ, দ্যাটস ওয়াই বোধহয় আমার বাইরের ওই প্রোডাক্টই, নাম করা কোনো ব্র্যান্ড বা নাম করা প্রোডাক্টই আমার স্যুট করছে না, ফাইন। তখন তিনি শুরু করলেন ঘরোয়া পদ্ধতিতে কি করে পিগমেন্টেশন সরানো যায়। তো ঘরোয়া পদ্ধতিও এমন করেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ওটা কিন্তু আনট্রিটেড, আপনি করছেন সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্তে, নিজস্ব বিবেচনা। আপনি কিন্তু বিষয়টা সম্পর্কে জানেন না, পিগমেন্টেশন কি জানা নেই, পিগমেন্টেশনের সাথে অনেকে অনেক রকম দাগ ছোপকে গুলিয়ে ফেলে। আমরা একটু এই বিষয়টা আসবো। একদম অবশ্যই, এইটা মানে একটা খুবই ইম্পর্টেন্ট আলোচনার ব্যাপার, কারণ অনেক পেশেন্টই যারা আসেন, যারা প্রথমে একটা ছোট্ট দাগ ছোপ দিয়ে শুরু করেন, এবং তারপরে এই যে ঘরোয়া চিকিৎসা বলছেন, দোকান থেকে লাগানো ওষুধ, ইনস্টাগ্রামে কিছু দেখলেন, ফেসবুকে কিছু দেখলেন, পাশের বাড়ির মাসি কিছু বললো, ওই দিদি কিছু বললো, সেই করে তারা মেডিসিন রিলেটেড যে পিগমেন্টেশন নিয়ে চলে আসেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা মানে খুব রিয়েলাইজ করা দরকার প্রত্যেকটা মানুষের, যাদের আজকে পিগমেন্টেশন আছে, পিগমেন্টেশনের ক্ষেত্রে 2 থেকে 3টে রুল আছে আমাদের, গোল্ডেন রুলস আমরা বলি,
যেটা প্রত্যেকটা মানুষের জানা দরকার যারা পিগমেন্টেশন নিয়ে আজকে ওয়ারিড। 1 নম্বর, পিগমেন্টেশনকে আমাদের অ্যাড্রেস করা উচিত অ্যাজ আর্লি অ্যাজ উই ক্যান, যত তাড়াতাড়ি সম্ভব, যত আর্লি ফেসে প্রপার সায়েন্টিফিক ভাবে এবং যা যা মোডালিটি দরকার সেই মোডালিটিগুলো ইউজ করে। যদি পিগমেন্টেশন ফেলে রাখেন, বেশিরভাগ পিগমেন্টেশন এমন জায়গা থেকে আসে যে পিগমেন্টেশন হয় রিপিটেবিলিটি বেশি, মানে অন্যান্য জায়গাতে সেই ধরনের জিনিস হয়ে নতুন করে হয়ে যাবে, নয়তো স্প্রেডেবিলিটিটা বেশি, মানে এক জায়গা থেকে পাশাপাশি অনেকটা জায়গায় ছড়িয়ে যাবে। মনে রাখবেন বেশিরভাগ পিগমেন্টেশনই শরীরে ভীষণ জেদি টাইপের পিগমেন্টেশন হয়, এবং সেগুলো যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় সেটা কিন্তু অনেক সময় ইভেন উইথ বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট যায় না একটা লেভেলের পরে গিয়ে। কারণ পিগমেন্টেশন খালি স্প্রেড বাড়ে না, যেটা আপনারা বুঝতে পারেন না, সেটা হচ্ছে ডেপথ বা কতগুলো স্কিন লেয়ার ইনভলভ করবে সেটা বাড়ে, এবং সেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার। কারণ সেই ক্ষেত্রে আমাদের খালি ধরুন আগে ওপর থেকে একটা লাগানোর ওষুধে যদি হয়ে যেত, যদি অনেকগুলো স্কিন লেয়ার ইনভলভ করে, আমাদের এমন ওষুধ দিতে হয় বা এমন ট্রিটমেন্টস দিতে হয় যেগুলো আমাদের সিস্টেমিক ট্রিটমেন্ট, লং টার্ম অথবা লেজার থেরাপিস, যেগুলো নিচের লেয়ারে গিয়ে সেই পিগমেন্টেশনগুলোকে অ্যাড্রেস করে। খরচা যা বাড়বে সেটা তো অন্য কথা, অনেক সময় আমরা সবকিছু করেও সবকটা লেয়ারকে অ্যাচিভ করতে পারি না। তাহলে আমাদের টার্গেটটা ফুলফিলও হচ্ছে না, সেক্ষেত্রে কি বা হলো? 2 নম্বর যেটা প্রচন্ড ডেঞ্জারাস জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন লাগানোর যে ফেয়ারনেস ক্রিম বা মলমগুলো থাকে, যেগুলো দেখবেন 3-4 আমরা বলি যে 5 মিশালি মলম, এবং যেগুলোর মধ্যে একটা ধরুন মানে রেটিনয়েডস থাকে, একটা স্টেরয়েড থাকে, বিভিন্ন রকমের এরকম মিক্সচার মলম থাকে। আমি ব্র্যান্ডের নাম নেব না, কিন্তু আপনি দেখবেন পিগমেন্টেশন নিয়ে ওষুধের দোকানে গেলে ওই ধরনের ওষুধগুলোই মানে মানে ওষুধের দোকানদার দেন, এবং তার মধ্যে দেখবেন 3-4-5টা করে কম্পোনেন্ট আছে, এবং আপনি যদি সেই কম্পোনেন্টগুলো সার্চ করে দেখেন, এক একটা কম্পোনেন্টের সঙ্গে এক একজনের কোনো সম্পর্ক নেই। এবং আমাদের ক্ষেত্রেও আমরা কম্বিনেশন ওষুধ ইউজ করি, কিন্তু আমরা জানি ঠিক কিভাবে ইউজ করতে হবে, এবং এই ধরনের ওষুধগুলো একদম দু মাথাওয়ালা তরোয়ালের মতো, একটু যদি ভুলভাল করে দেন এমন ড্যামেজ করে দেবে যে ড্যামেজ তারপরে আমাদের কোনোভাবেই কারেক্ট করা সম্ভব হবে না। এবং বেশিরভাগ পেশেন্টরা যারা আসেন তারা কিছু না কিছু এই ধরনের ড্যামেজ নিয়ে আসেন, এবং দেখা যায় যে ইনিশিয়াল পিগমেন্টেশন যেটা ছিল সেটা কারেক্টেড হয়ে গেছে, এটা আমরা কিছুতেই কারেক্ট করতে পারি না, কারণ এটা এমন ভাবে স্কিনকে ড্যামেজ করে দেয় এবং এতগুলো লেয়ার, যে লেয়ারগুলো ড্যামেজ করে দেয়। আমি না রিসেন্ট একটা ভিডিওই মনে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকেই তো এখন কম বেশি আমরা অ্যাক্টিভ, তো সেখানে আমি একটা জিনিস দেখছিলাম, ভদ্রমহিলা নাকি সামান্য পিগমেন্টেশন ছিল, তো একজন ডক্টর এবং পেশেন্ট কনভারসেশনই দেখাচ্ছে, সেখানে দেখাচ্ছে ভদ্রমহিলার সারাটা মুখ পুড়ে গেছে, লিটারেলি বার্ন হয়ে গেছে স্কিনটা, এবং তার স্কিন থেকে না বার্ন হলে যেটা হয় কি, অনেক সময় দেখা যায় অতিরিক্ত যদি বার্ন হয়ে যায় তো গলে পড়ে যাচ্ছে জায়গাটা থেকে, বা খসে পড়ে যাওয়া, যেটা আমরা হয়তো বাংলা ভাষায় বলছি, তো সেখানে না তার স্কিনের পুরো চামড়া ধরে ধরে উঠে আসছে। মানে আমি বলছি আমারই গুজবাম হচ্ছে, মানে কি সাংঘাতিক অবস্থা তার, কারণ দিনের পর দিন কাকিমা, পাশের বাড়ির জেঠিমা, কেউ এটা বলেছেন, কেউ ওটা বলেছেন, এটা সেটা কন্টিনিউয়াসলি দেখেছেন। এর একটা ভীষণ সাংঘাতিক পার্ট কি বলুন তো, এই যে মানুষ দেখে যে কেমিক্যাল পিল, এবার এটা আমরা যেটা করছি সেটা আমরা ভীষণ একটা কোয়ালিটি ইনগ্রেডিয়েন্ট, যেটা ভেরি ওয়েল কন্ট্রোলড, এবং আমরা লিটারেলি স্টপ ওয়াচ লাগিয়ে করি যে এটা এতক্ষণ ধরে এক্সপোজড হবে, এবং যেগুলো পার্লারে করা হয়, এবং তার থেকেও সাংঘাতিক অনেকে নিজে জোগাড় করে নিজে করার চেষ্টা করেন, সেটা করতে গিয়ে এমন মানে লিটারেলি আমার কাছে এরকম পেশেন্ট এসেছে যার মুখ বার্ন হয়ে গেছে, এবং যে পিগমেন্টেশন আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি যে এটা আমি একটা লেভেলের উপর ঠিক করতে পারবো না, আপনার মুখ সারা জীবনের জন্য কিছুটা কালো হয়ে থাকবে, এবং যেখানে কিচ্ছু করার থাকে না, মানে উই হ্যাভ রিচ দ্য এন্ড অফ ওয়্যার উই কুড বি। মানে এই জায়গাটায় খারাপ লাগে না তখন, মানে সত্যি বলতে ওনারা এখানে বসে আছেন, এই জায়গাটা কিন্তু ওনারা প্রচুর পড়াশোনা করেছেন, এবং ওই বিষয়টার প্রতি প্রত্যেক ডাক্তার তার নিজের বিষয়ের প্রতি, এক তো তারা পড়েনি, হিউম্যান বডি নিয়ে পুরোটাই পড়াশোনা করতে হয়, এবং পরবর্তী এই যে দেখবেন আমরা যখন ডেজিগনেশনে বলি, আমরা একটা কথা বলি স্পেশালিস্ট, কারণ ওই বিষয়টা সম্পর্কে তারা আবার আলাদা করে এক্সট্রা পড়াশোনা করেছেন। এইবার আপনি ভেবে দেখুন এই গুরুত্ব বা ভূমিকাটা একজন ডাক্তারের ভিতরে খুব ভালো বোঝেন, কারণ তারা প্রত্যেকেই ওই যে পড়াশোনাটা করেছেন বলে। আর আমরা সাধারণ মানুষ মনে করি যে এই মানুষটি ওই স্পেশালিস্ট, তাহলে ওর বাইরে বোধহয় পড়াশোনাটা করেনি, ওই বোধহয় বাইরেটা জানে না। না, এই কথাগুলো বলার উদ্দেশ্য এই কারণে, অন্য কোনো কারণ নয়, কারণ হচ্ছে আমরা নিজেদের উপর নিজেরা চিকিৎসাটা করব না। আমার কথা এটুকুই, আমার সমস্যা হবে, আমি যেই সমস্যা সেই নিয়ে আমরা কোনো স্পেশালিস্টের কাছে যাব। কোনো ডাক্তার বা নার্সকে আপনি কিন্তু চট করে দেখবেন না তারা পার্লারে গিয়ে কোনো কিছু পিগমেন্টেশন বা কোনো কিছু ট্রিটমেন্ট দেখাচ্ছেন,
একদম আপনি প্রত্যেকজন ডাক্তার বা নার্স যারা করান মানে স্কিনের যে কোনো ইস্যু, ছোট থেকে ছোটতম ইস্যু, তারা নিজেদের কোনো কলিগ যে ডার্মাটোলজিস্ট হন বা তাদের পরিচিত যে ডার্মাটোলজিস্ট হন তাদের কাছে যান, একটা কোনো জিনিস তারা নিজেরা ট্রাই করে করেন না। সেটা যেন করেন না, তার কারণ মানে আমরা যেরকম যে কোনো জিনিস, আমাদের যেমন যদি অর্থোপেডিক্সের ইস্যু হয়, আমরা মানে টিভিতে দেখে কোনো তেল কিনে লাগাবো না, আমরা সোজা আমাদের অর্থোপেডিশিয়ান বন্ধুর কাছে যাবো। নিশ্চয়ই নিশ্চয়ই তার কারণটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে আমাদের প্রফেশনে কি কি গন্ডগোল হয় এবং যেটা প্রত্যেকটা প্রফেশনেই একই রকম হতে পারে। একদম। এবং ডক্টর প্লাস এই জন্যই কিন্তু বিভিন্ন বিষয়ের প্রতি আপনারা অনেক বেশি সংযত হয়েছেন, বুঝতে শিখেছেন, সচেতন হয়েছেন এবং প্রচুর ডক্টররা সেখানে অ্যাভেলেবেল রয়েছেন, থাকেন বাই অ্যাপয়েন্টমেন্ট। ডেফিনেটলি কোনো ডক্টরের কাছে বাই অ্যাপয়েন্টমেন্ট গেলে আপনি দেখাতে পারবেন না, তো সেই দিকটা অবশ্যই নজর রাখবেন। তার জন্য হেল্পলাইন নাম্বার সবসময় রয়েছে আমাদের স্ক্রিনে স্ক্রলে। আর স্যার হচ্ছে সপ্তাহের স্যার বুধবার দিন, তো বুধবার দিন, বুধ এবং শুক্র, বুধ আর শুক্র, আর অন্যান্য দিন হলে বাই অ্যাপয়েন্টমেন্ট। মোটামুটি আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে বুধ এবং শুক্র বাই অ্যাপয়েন্টমেন্ট, পুরো অ্যাপয়েন্টমেন্টই বাই অ্যাপয়েন্টমেন্ট থাকেন। তো আপনি যদি অবশ্যই যোগাযোগ করতে চান করতে পারবেন। আর হাতে খুব অল্প সময়, কিন্তু আমরা না, আমি সেদিকে দেখলাম মানে মেয়ের সৌন্দর্যতা, এই যে সুস্থ সুন্দর জীবনের কথা বলছি, একটা সৌন্দর্য তো থাকবেই ডক্টর প্লাসের সাথে। সেই সৌন্দর্যতায় দেখলাম একটা বার্থ মার্ক তার সৌন্দর্যতাটাকে কেড়ে নিচ্ছে। মানে আমার খুব খারাপ লাগছিল, এত সুন্দর করে ঈশ্বর সৃষ্টি করেছেন, এত মিষ্টি তিনি, কিন্তু হঠাৎ করে একটা বার্থ মার্ক ফেসের কোনো একটা এরিয়ায়। স্যার কি বলবেন? বার্থ মার্কের ক্ষেত্রে যেটা আমি বলবো ত্রিনা, সেটা হচ্ছে বার্থ মার্ক বিভিন্ন রকমের হয়। কিছু কিছু বার্থ মার্ক ভাস্কুলার অরিজিনের হয়, কিছু কিছু আমাদের মেলানোসাইট বা পিগমেন্টারি অরিজিনের হয়। সেই হিসাবে অবশ্য বেশিরভাগ বার্থ মার্কেরই আমাদের খুব সুন্দর চিকিৎসা আজকের দিনে আছে মডার্ন ডার্মাটোলজিতে, মডার্ন অ্যাস্থেটিক্সে, এবং সেগুলো একদমই রিমুভ করা সম্ভব। এবং এগেন রিমুভালের ক্ষেত্রে কোনো কোনো বার্থ মার্কস 95 to 100% রিমুভ করা সম্ভব, কোনোগুলো 75-80% অব্দি একদম, রিমুভ মানে করা সম্ভব। আজকে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু এই সাবজেক্টটা আমি ছুঁয়ে দিয়ে গেলাম। পরবর্তী আমরা অবশ্যই এটা নিয়ে একদম আলোচনা করব, বিশাল আলোচনা হবে। অনেক ধন্যবাদ স্যার, Okay. আপনাকে জানাই ধন্যবাদ, আপনাদেরকেও নমস্কার।